দর্শকদের জন্য একটা পয়েন্ট যোগ করে দেবো, সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক লড়াইয়ের জন্য ভারতীয় জনতা পার্টি কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে, শুধু নির্বাচন কমিশন নয়। মনে করার কারণ আছে, সন্দেহ করার কারণ আছে, রাষ্ট্রপতির সর্বোচ্চ পদটিকেও ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, যেটা আমি শুরুতে বলেছি। পার্থপ্রতিম, তোমার বক্তব্য শুনবো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে। আমি এই বিষয়টিকে একটা বৃহত্তর পরিকল্পনা বা যদি বলতে চাই ষড়যন্ত্র, তার অঙ্গ হিসেবেই দেখতে চাই, যেটা ঠিক এবছর শুরু হলো বা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হলো এরকম নয়। আসলে এর মধ্যে যে ছবিটা ফুটে উঠছে, আমার যেটুকু যা ইতিহাস সম্পর্কে জানা আছে, তাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি আসলে তার হিন্দু রাষ্ট্র মানে কিন্তু ওটার নামে হিন্দু রাষ্ট্র মনে হচ্ছে, কথাটা শুনে হিন্দুরা সেই জন্য নাচছেন অনেকে। ওটা হিন্দু রাষ্ট্র না, ওটা হচ্ছে বেশ কিছু মানুষকে বিপজ্জনক অবস্থায়, মানে একটা যেটাকে আমরা বলি যে ইনসিকিওর অবস্থায় ফেলে দিয়ে তাদের শ্রমকে বিনা পয়সায় ব্যবহার করবার একটা চক্রান্ত। এটা হয় বিভিন্ন সময়, আমরা ইতিহাসে দেখেছি, বিশেষ করে ফ্যাসিবাদ এই ঘটনাগুলোকে ঘটানোর চেষ্টা করে মানুষের মধ্যে এই বিভাজনগুলো করে। তো সেটা ভারতবর্ষ যেহেতু কোনো ইউনিফর্ম ধরনের দেশ না, সেই জন্য এই ঘটনাটাকে, এই কাজটাকে খুব মানে সুসম্পন্ন করাটা খুব কষ্টকর কাজ। এত বৈচিত্র্য, এত সমস্যা। এবার ওর যেটা রাজ্যগুলো, কটা রাজ্য তার হাতে থাকলে তার পক্ষে সম্ভব, এইসব হিসেব করে সেটা এগোচ্ছে। এবং এটার শুরু কিন্তু অনেকদিন ধরেই হয়েছে। সারা পৃথিবীতে যখন পুঁজিবাদ সে ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে, তার সমস্যা বাড়তে শুরু করেছে, আসলে ক্ষয়িষ্ণু পুঁজিবাদই ফ্যাসিবাদের জন্ম দেয়। যখন পুঁজিবাদ অত্যন্ত মানে ভালো অবস্থায় থাকে, তখন ফ্যাসিবাদ হয় না, তখন ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, অনেক বড় বড় কথা ওরা বলে। যখন ক্ষয়িষ্ণু হতে শুরু করে, তখন যেন তেন প্রকারে তার মুনাফাকে সুরক্ষিত রাখার জন্য সে এইসব করে। এখন সেইটারই একটা অঙ্গ আমাদের ভারতবর্ষে, আমার মনে হয়, এটা আমার মত, যে আমি দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে একটা দার্শনিক সাপোর্ট লাগে এদের। এই দার্শনিক সাপোর্টটা এরা অনেক দিন আগে থেকে রচনা করেছে। এটা বিজ্ঞান টেকনোলজির মধ্যে দিয়ে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক যে পদার্থটিকে আবিষ্কার করা হয়েছে, সেটি টেকনোলজি হিসেবে কি সেটার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু তার যে একটি এরকম সাপোর্ট লাগে, সেই সাপোর্টটি সে গড়ে তুলছে। কারণ বহুদিন আগে থেকেই মানুষের জনমতকে প্রভাবিত করবার কি ব্যবস্থা হতে পারে, যেটা আমরা জানি যে জর্জ অরওয়েল, তিনি অনেকটা, তার বই দেখে অনেকের মনে হয়েছিল তিনি বোধহয় ওই কমিউনিস্ট এবং সোশ্যালিস্ট সিস্টেমকে সমালোচনা করে ওটা লিখছেন। আসলে দেখা যাচ্ছে যে তার প্রায়োগিক দিক থেকে আজকে বোধহয় সেটা সবচাইতে বেশি এই তথাকথিত ডেমোক্রেটিক দেশগুলোতে দেখা যাচ্ছে। তো আমার নিজের মনে হচ্ছে যে এই সমগ্র পরিকল্পনার যে ছকটা, সেই ছকটাকে সফল করবার জন্যে পশ্চিমবঙ্গটাকে বিশেষ করে তাদের প্রয়োজন। এই কারণ পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, যে রাজ্যের কর্মকাণ্ড আজও কোনো না কোনোভাবে সারা ভারতবর্ষের চিন্তাক্ষেত্রকে প্রভাবিত করে। আরেকটা বিশেষ সেখানে বিষয় আছে, সেটা হচ্ছে সারা পৃথিবীতে ফ্যাসিবাদকে পরাস্ত করেছিল কিন্তু কমিউনিস্টরা, একটা বড় ভূমিকা নিয়েছিল। আমাদের এখানে সিপিআইএম নামে যে কমিউনিস্ট পার্টিটি আছে, এরা কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের আচরণ তারা করেছে। এই যে শুরুতেই, না এসআইআর নিয়ে আমরা কিছু বলবো না, এসআইআর তৃণমূলের সুবিধা হয়ে যাবে গোছের ব্যাপার, বিজেপি আসলে তৃণমূলকে সুবিধা করে দেবে বলেই এসআইআর শুরু করেছে, এই ধরনের পরস্পর বিরোধী মন্তব্য করতে করতে আজকে কিন্তু তারা বুঝতে পেরেছে যে এই এসআইআর আসলে মানুষের মধ্যে একটা বিরাট অভিঘাত তৈরি করেছে, সাধারণ মানুষের মধ্যে বিরাট অভিঘাত তৈরি করেছে। বিজেপির লোক হিন্দু, তাকেও অ্যাডজুডিকেশনে ফেলে দেওয়া হয়েছে। ফলে মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ, এই সমস্তটাকে বুঝতে পেরে আজকে এটা একটা ভালো লক্ষণ, যেটা
আম, আমার মনে আছে যে সিপিআইএমএল লিবারেশনের রাজ্য সম্মেলন হয়েছিল নৈহাটিতে, সেখানে ওরা একটা ডাক দিয়েছিল যে বামপন্থা চায়, পশ্চিমবাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ। সেখানে ওরা একটা আলোচনা সভায়, সেখানে মোহাম্মদ সেলিম এসেছিলেন, সিপিআই এর স্বপন ব্যানার্জি এসেছিলেন এবং এসইউসির এসেছিলেন, সবাই মিলে বক্তব্য রেখেছিলেন। তো তখন আমার মনে হয়েছিল যে আমি সেখানে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলাম, আমার মনে হয়েছিল যে সিপিআইএম এর তরফ থেকে এই এসআইএন নিয়ে যতটা তীব্র অবস্থান নেওয়া দরকার তখনও আমার মনে হয়নি, কিন্তু আজকে তারা বুঝতে পেরেছেন। আমার মনে হয় যে এইটাও তাদের কাছে একটা লক্ষণীয় বিষয় যে পশ্চিমবাংলায় যেহেতু একটা বামপন্থী ঐতিহ্য আছে এবং সেখানে দাঁড়িয়ে একটি কমিউনিস্ট পার্টি সে অবস্থান নিতে পারছে না কি করবে এই বিষয়ে, এই ধরনের দোলাচল অবস্থাটাকেও সে একটা জায়গা হিসেবে ধরতে চায়। আমি জানি না, আমি ভুল হতে পারি, আমি হয়তো একটু বাড়িয়ে ভাবছি, কিন্তু আমার পুরো ব্যাপারটা সারা পৃথিবী ব্যাপী যে ডিজাইন, যেটা আজকে যুদ্ধটুদ্ধগুলো যে কারণে হচ্ছে, অর্থনৈতিক যে ক্ষয়িষ্ণু পুঁজিবাদের লক্ষণ ফুটে বেরোচ্ছে, তো আমার মনে হয় যে তারই একটা শেষ প্রচেষ্টা। পশ্চিমবাংলাকে যদি সে নিতে পারে তাহলে কটা বোধহয় 13টা না কটা রাজ্যে সরকারে এলে ওর পক্ষে সম্ভবত এইসব হিন্দু রাষ্ট্র, সংবিধান পরিবর্তন এসব করা সম্ভব। বোধহয় ওই রকম একটা ডিজাইন কাজ করছে বলে আমার মনে হচ্ছে। এসআইআর এর মধ্যে দিয়ে ভোটার লিস্ট ঠিক করা, এটা আসলে একটা প্যারাডাইম শিফট হয়েছে। যেটা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার কি হবে, কিভাবে কাজ করবে, সেটা মানুষের ঠিক করার কথা। ফ্যাসিবাদী প্রবণতা বলে যে সরকার বলে দেবে যে কারা আমাকে সিলেক্ট করবে, এরকম একটা উল্টো কাঠামো সে মানুষের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে এর মধ্যে দিয়ে। তো এটা একটা অদ্ভুত রাজনৈতিক পরিকল্পনা এবং দার্শনিক পরিকল্পনার ছক, এটাই আমার মনে হয়েছে। তুমি যেটা বললে সেটাকেই আমরা নানাভাবে আলোচনা করেছি যে এখানে ভোটারদের কর্তব্য হচ্ছে মানে নির্বাচিত করা জনপ্রতিনিধিকে, সেখানে উল্টোটা হচ্ছে ভোটার বাছাই করার কাজ চলছে। ভোটারদের এমন ভাবে বাছা হচ্ছে যাতে জনপ্রতিনিধি নির্বাচনটা অবভিয়াস হয়ে যায়, মানে অন্য কোনো জনপ্রতিনিধি নির্বাচন সম্ভব না হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কিভাবে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা অনেক আলোচনা করেছি।